ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমরা আজকে আলোচনা করব জম্মু এবং কাশ্মীরের নির্বাচন নিয়ে। আপনারা জানেন যে জম্মু এবং কাশ্মীরে নির্বাচন চলছে এবং আগামী 1 অক্টোবর সেখানে তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে এবং 8 অক্টোবর ফল প্রকাশ করা হবে। এবং আমরা এই নির্বাচনটি নিয়েই আজকে একটু বিশ্লেষণ শুনব সাংবাদিক সেলিম খানের কাছ থেকে। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেটা বলছিলাম যে জম্মু কাশ্মীরে নির্বাচন হচ্ছে এবং প্রায় দীর্ঘ 10 বছর পর কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, 10 বছর, হ্যাঁ 10 বছর আগে নির্বাচন হয়েছিল, এখন 10 বছর পরে নির্বাচন একটা হতে যাচ্ছে, যেটা অলরেডি আপনি যেটা বলেছেন যে গত 18 এবং 25 সেপ্টেম্বর 2 দফার নির্বাচন কিন্তু হয়ে গেছে। 1 অক্টোবর শেষ ধাপে নির্বাচন, কিন্তু এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এর আগের যে নির্বাচনটা হয়েছিল তখন কিন্তু জম্মু কাশ্মীর ছিল একটা রাজ্য, আর এখন কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ দিল্লি যেভাবে বলবে সেভাবে তাকে কিন্তু চলতে হবে। সোজা কথা, এখন দিল্লি সরাসরি একটা প্রত্যক্ষ তত্ত্বাবধানে, সেখানে কোনো রাজ্যপাল নেই, সেখানে যিনি থাকবেন তিনি লেফটেন্যান্ট গভর্নর বলে পরিচিত হবেন। ফলে রাজ্যের মর্যাদা জম্মু কাশ্মীর হারিয়েছে। এর মধ্যে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীরে যে বিশেষ ভারতের স্বাধীনতার সময়কাল থেকে ভারতের সংবিধানে জম্মু কাশ্মীর রাজ্যের যে বিশেষ সুবিধা ছিল 370 ধারা, সেই 370 ধারা বিলোপ ঘটানো হয়, জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা বিলোপ করা হয়। এই রকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হতে যাচ্ছে। তবে এই নির্বাচনও কিন্তু হচ্ছিল না। তাহলে আপনি বলতে পারেন যে 2019-এর পরেই কেন নির্বাচন হলো না, সেটা নিয়েও কিন্তু মোদী সরকার কিন্তু নির্বাচন করতে চাননি। ভারতের সুপ্রিম কোর্টের রায়ে এই যে তারা একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেই সময়সীমার মধ্যে নির্বাচনটি হতে চলেছে। তো সেক্ষেত্রে এই যে এখন যে নির্বাচনটা হবে, এবং আমরা জানি যে এখন আপনি যেটা বলছিলেন যে এতদিন তারা একটা বিশেষ সুবিধা ভোগ করছিলেন, রাজ্যের মর্যাদা ভোগ করতো জম্মু এবং কাশ্মীর, সেটা বিলোপ হয়ে গেছে। তো এখন তো পরিস্থিতিটাও বদলে গেছে নিশ্চয় সেখানকার। তো সেই পরিস্থিতিতে সেখানে কি আদৌ শান্তি ফিরবে, আপনার কাছে কি মনে হয়? দেখুন, প্রথম হচ্ছে জম্মু কাশ্মীরের একটা দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাস বহু পুরানো, মুঘল আমল, তারাও আগে থেকে ইতিহাসটা মানে অনেক বড়। সেখানে হিন্দু, মুসলমান, শিখ সবাই পাশাপাশি অনেক মানে খুব সৌভ্রাতৃত্বমূলক পরিবেশে থাকতেন। আবার সেখানে রাজায় রাজায় যুদ্ধও হয়েছে বিভিন্ন সময়। কিন্তু 47-এর পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ধরেন সবাই কম বেশি আমরা জানি। এখন সবচেয়ে বড় যে শান্তি ফিরবে কিনা, শান্তি ফেরার ক্ষেত্রে বড় হচ্ছে যে একটা ধরেন জম্মু কাশ্মীর, আপনি জানেন যে জম্মু কাশ্মীর 2 ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক বাংলা বা পাঞ্জাবের মতো কাশ্মীরও কিন্তু 2 ভাগ। কাশ্মীরের একটা ভাগ আজাদ কাশ্মীর নামে পাকিস্তানের মধ্যে পড়েছে, আর একটা কাশ্মীর বা জম্মু কাশ্মীর নামে কিন্তু ভারতের সঙ্গে সংযুক্ত আছে। ভারত দাবি করে যে পুরো কাশ্মীর তাদের, পাকিস্তান দাবি করে যে কাশ্মীর তাদের। ফলে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে কাশ্মীর কিন্তু একটা ডিসপিউটেড ল্যান্ড, ঠিক আছে। এখন এখানে দীর্ঘদিন ধরে একটা স্বাধীনতার জন্য লড়াই বলি বা স্বাধিকারের জন্য লড়াই বলি বা জঙ্গি উপদ্রব বলি, যে নামেই বলি না কেন, এক ধরনের আইন শৃঙ্খলাজনিত সমস্যা কিন্তু তীব্র আছে। সেখানে প্রায় 5 ভারতীয় সেনাবাহিনী সদস্য সহ বিভিন্ন বাহিনীর, আধা সামরিক বাহিনী, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী সহ কাশ্মীরে 5 লাখ মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মজুদ আছেন। এইরকম একটা পরিস্থিতিতে ভোট হতে যাচ্ছে। ভোটের সমস্যাটা কোথায়? ভোটের সমস্যা ছিল যে এতদিন যে দলগুলো ছিল মানে বেশ প্রমিনেন্ট, যেরকম ধরেন ন্যাশনাল কনফারেন্স, বহু পুরানো দল, সেই 47-এর আগে থেকে তারা আছে, যাদের মানে এখনকার ইয়েতে ফারুক আবদুল্লাহ বা তার ছেলে ওমর আবদুল্লাহ এরা আছেন। মুফতি মোহাম্মদ শহীদের মৃত্যুর পর তার মেয়ে মেহবুবা মুফতির দল পিডিএফ আছে, কংগ্রেস আছে। আসলে এই দলগুলো মানে ধীরে ধীরে আপনার কিছুটা প্রাসঙ্গিকতাও হারিয়েছে মানুষের কাছে। কারণ হচ্ছে দোদুল্যমানতা। এক হচ্ছে যে আমি হয় ভারতের সঙ্গে, ভারতের পুরো এর সঙ্গে থেকে করব, অথবা স্বাধিকারের জন্যে লড়াই করব। এই দুইয়ের মাঝামাঝি থাকতে গিয়ে মানে কাশ্মীরের যে অংশ, সেই মানুষের কাছে কিন্তু এই দলগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছে। ফলে এই নির্বাচন হলেই যে শান্তি চলে আসবে, শান্তি বহমান হবে, এইটা অনেকাংশে নির্ভর করছে শুধু নির্বাচনের উপর না, অনেক অংশে নির্ভর করছে যে মোদী সরকারের উপরেও। তারা কিভাবে কাশ্মীরকে বা জম্মু কাশ্মীরকে
মানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে কীভাবে একাত্ম করেন, তাদের মন জয় করা। যে কোনো জায়গায় বলা হয় যে মানুষের মন জয় করাটাই হচ্ছে আসল। যদি তারা মানুষের মন জয় করতে পারেন তো সেখানে শান্তি ফেরার অবশ্যই সম্ভাবনা আছে। আপনি বলছিলেন যে যে কাশ্মীরের যে মূলধারার যে রাজনৈতিক দলগুলো সেগুলো অনেকাংশেই তাদের আগের যেই জনসমর্থন ছিল সেটা অনেকটা কমেছে। তো সেক্ষেত্রে কি বিষয়টা কি এমন যে তারা তাদের যে জনপ্রিয়তা বা তাদের যে অবস্থান রাজনৈতিক সেটা কি তারা হারাচ্ছেন আস্তে আস্তে? দেখুন, এবারে নির্বাচনটা জম্মু ও কাশ্মীর, প্রথম হচ্ছে জম্মু, রাজ্যটার নাম কি জম্মু ও কাশ্মীর। জম্মু হচ্ছে হিন্দু অধ্যুষিত, মানে হিন্দু অধ্যুষিত মানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি জায়গা। কাশ্মীর হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা। জম্মু কাশ্মীর রাজ্যের আপনার এর আগে আসন সংখ্যা ছিল 83, সেখানে কাশ্মীরের ভাগ ছিল হচ্ছে 46 এবং জম্মু ছিল 37, মানে পার্থক্য ছিল 9টি আসনের। এরপরে এইবার ভোটের আগে ভারতের নির্বাচন কমিশন যে কাজটি করেছেন যে জম্মু কাশ্মীরের আসন সংখ্যা বাড়িয়ে দিয়ে 90 করে ফেলেছেন, এবং 90-এর মধ্যে কাশ্মীরের অংশ হচ্ছে 47 আর জম্মুর মধ্যে 43, তার মানে দুটোর মধ্যে পার্থক্যটা মাত্র 4টি আসনের। এখন যেটা বিজেপির আশা যে তারা এই যে হিন্দু অধ্যুষিত জম্মু অংশের 43টা আসনের অধিকাংশ আসনে হয়তো জিততে পারবে। এই জিততে যদি পারে তার সঙ্গে তারা কাশ্মীরের বেশ কিছু মূলধারার বাইরে আমরা যারা বিচ্ছিন্নতাবাদী ছিল বা যারা ভারতের বিরুদ্ধে লড়াই করছিল তাদেরকেও তারা ভোটে সামিল করেছেন। আপনি একজনের নাম হয়তো শুনে থাকবেন যে ইঞ্জিনিয়ার রশিদ। ইঞ্জিনিয়ার রশিদ বেশ বিখ্যাত, কারণ উনি কাশ্মীর উপত্যকায় মূল শ্রীনগরেই উনি ওমর আবদুল্লাহর মতন প্রার্থীকে 2 লাখ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। এবং হারাননি শুধু, উনি কিন্তু নির্বাচনে লড়েছিলেন আপনার জেলে বসে, এবং তাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে ভারত সরকার দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রেখেছেন। সেই অবস্থাতেই তাকে নির্বাচন করতে হয়েছে, এবং নির্বাচন করে উনি ওমর আবদুল্লাহর মতন একজন জাইগান্টিক ফিগারকে পরাজিত করেছেন। শুধু পরাজিত করেনি, এরপরে উনি প্যারোলে মুক্তি নিয়ে ভারতীয় সংসদে কিন্তু শপথও নিয়েছেন। তো এইরকমভাবে এই ইঞ্জিনিয়ার রশিদ একটি দল করেছেন, জামাতে ইসলামী একটা দল করেছেন, সেখানে হুরিয়াত কনফারেন্সের মতন ইয়েদের শক্তি কমছে, অন্যরাও আসছেন যে নির্বাচনের জন্য। তো বিজেপির আশা যে কংগ্রেস বা ন্যাশনাল কনফারেন্স বা পিডিপি যেটা, তারা যদি আসন কম পায় এবং কাশ্মীর থেকে যদি এই দলগুলো কিছু আসন পায় তাহলে বিজেপি তাদের সঙ্গে একটা সমঝোতায় গিয়ে ওই রাজ্যে ক্ষমতায় বসতে পারবে, এইটা বিজেপির ধারণা। সেক্ষেত্রে বিজেপির সামনে চ্যালেঞ্জগুলো কী কী রয়েছে, বা আদৌ কি তারা কোনো চ্যালেঞ্জ? এটা বিজেপির সামনে চ্যালেঞ্জ বলাটা আসলে ঠিক ততটা ঠিক হবে না, যতটা চ্যালেঞ্জটা হচ্ছে যে মোদি শাহ জুটির জন্য, নরেন্দ্র মোদির জন্য এটা বিরাট চ্যালেঞ্জ। কারণ এই যে 370 ধারা বিলোপ, এই সিদ্ধান্তটা তিনি কাউকে ঘুণাক্ষরে টের পেতে দেওয়া হয়নি যে 370 ধারা বিলোপ করা হবে। এরপরে যে নির্বাচন তারা ডাক দিয়েছেন, দেখেন নির্বাচন হচ্ছে আপনার 2টো স্টেটে, একটা হচ্ছে যে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে যে হরিয়ানা। স্টেট বললাম, ভুল, যে স্টেট তো না, আপনার জম্মু কাশ্মীর হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো ওখানেও 90টি আসনে, জম্মু কাশ্মীর 90টি আসনে ভোট হচ্ছে 3 দফায়, আর হরিয়ানায় 90টি আসনে ভোট হবে, হরিয়ানা বিধানসভা নির্বাচনে 90টি আসনে ভোট হবে 1 তারিখেই কিন্তু। এবং এইখানে কিন্তু অবস্থাটা হরিয়ানায় কিন্তু বিজেপির অবস্থা বেশ খারাপ। বিজেপি গত 10 বছর ধরে ওই রাজ্যে ক্ষমতায় আছে, এবং ওইখানে যে বিজেপি যেটাকে আমরা বলি ইনকামবেন্সি, মানে সরকারের যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে যে মানুষের মনোভাব, এইটা ব্যাপক। এবং ওখানে 3টি ইস্যুর কথা বলা হচ্ছে। একটা হচ্ছে যে কৃষক, একটা হচ্ছে যে সৈনিক, এবং একটা হচ্ছে যে কুস্তিগির, যে নারী কুস্তিগির অপমানিত হয়েছিলেন, ইয়েদের দ্বারা অত্যাচারিত হচ্ছিলেন। এই 3টে ইস্যুতে হরিয়ানায় কিন্তু ব্যাপক ক্ষোভ বিক্ষোভ চলছে, এবং অনেকাংশে বিজেপি নেতৃত্ব হয়তো ধরেই নিয়েছেন যে হরিয়ানা হয়তো আর তাদের হাতে থাকছে না। এখনও পর্যন্ত যে হিসাব ভারতীয় গণমাধ্যম, মূল গণমাধ্যম বলবো না, গণমাধ্যমের বাইরে যা হিসাব, তাতে কংগ্রেসই ওই রাজ্যে ক্ষমতায় আসতে চলছে, এইরকমই তারা বলছেন। সেক্ষেত্রে যদি নরেন্দ্র মোদী হরিয়ানা হারান কিন্তু আবার যদি কাশ্মীরটাকে রাখতে পারেন, সেটা তার জন্য অনেকটা ফেস সেভিংস হবে। আর যদি উনি দুটোই হারান তাহলে কিন্তু এরপরে
মহারাষ্ট্রের মতো বড় রাজ্যে নির্বাচন আছে, ঝাড়খণ্ডের মতো রাজ্যে নির্বাচন আছে, এর প্রভাব কিন্তু নরেন্দ্র মোদীর উপরে এই পড়বে। এবং যেহেতু কোনো নির্বাচনে বিজেপি তার কোনো নির্বাচনে, সেটা কেন্দ্রে হোক রাজ্যে হোক, কোনো জায়গাতেই মোদি ছাড়া অন্য কাউকে প্রজেক্ট করা হয় না। ফলে সাফল্যের পুরোপুরি ভাগ যখন মোদি পান, তখন ব্যর্থতার দায়ভারও কিন্তু মোদির কাঁধে চাপে। ফলে এই নির্বাচন যদি জম্মু কাশ্মীর এবং হরিয়ানা দুটোই বিজেপি হারায়, তাহলে এর দায় মোদিকে অনেক বড় আকারে দিতে হবে। আজ যদি দেখা যায় যে জম্মু কাশ্মীরে জিতেছেন কিন্তু হরিয়ানায় হেরেছেন, তাতে হয়তো মোদির কিছুটা মুখ রক্ষা হবে। সেলিম খান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। অনেকগুলো নতুন পয়েন্ট, অনেকগুলো নতুন বিষয় আসলে আমরা জানলাম। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।